নির্বাচনের সমীক্ষা মানে সেফোলজিতে কোনো কথাটাই কিন্তু চূড়ান্ত হয় না। যা একবার বলে দেওয়া হলো সেটাই থাকবে সেটা হয় না। প্রতিদিন সেফোলজির হিসাব বদলাতে থাকে। প্রথম দফায় যে 93% বেশি টার্ন আউট হয়েছে, ভোট পড়েছে, তাতে তৃণমূলের দফা রফা হয়ে গিয়েছে, এটা নিশ্চিত। আর এই যে 93% বেশি ভোট, তা থেকে একটা ইন্ডিকেশন মিলছে যে দ্বিতীয় দফাতেও একই রকম ভোট পড়বে এবং তার একটা ব্যাপক ইম্প্যাক্ট পড়বে। সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়তে পারে তৃণমূলের যে মুসলিম ভোট ব্যাংক তার ওপরে। আর তাতেই তৃণমূলের অনেক জেতা আসন হাতছাড়া হয়ে যাবার ভয় তৈরি হয়েছে। মন্ত্রিসভার মাথা থেকে লেজা, মানে ভবানীপুর থেকেই বলছি আমি, সর্বত্র সর্বত্র ভয়ের ছবি, ভয়ের ছবি, ভয়ের অঙ্ক। কোন কোন মন্ত্রী, মানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোর টিম, তার মধ্যে কোন কোন মন্ত্রী হেরে যেতে পারেন সেটাই বলবো আজ। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে, এখন কাদের চোখে জল আসতে চলেছে এবং কাদের চোখে জল ইতিমধ্যেই এসে গিয়েছে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। আমি প্রথম দফার এবং দ্বিতীয় দফার যে সমীক্ষা আপনাদের দেখিয়েছি তাতে আমি আসন ধরে ধরে বলে দিয়েছিলাম যে কোন আসনে কার ভয় কার জয় সেটা আমরা বলেছি। তাতে মন্ত্রী ইন্দ্রনীল সেন থেকে জ্যোতিপ্রিয় মল্লিক আরও অনেক মন্ত্রী এবার হারের যে তালিকা সেই তালিকায় রয়েছেন। তার আগে তৃণমূলের যে তৈরি তালিকা যে জেতা 70টি আসন তারা হারাতে পারে, তাতেও মন্ত্রীদের নাম ছিল। কিন্তু একটা কথা আপনাদের আমি আগেও বলেছি, আবার বলছি, যে ভোট দানের যে প্রক্রিয়া, তাতে মুসলিমদের যে ভোটদানের যে প্রবণতা, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হিন্দুদের বলে বলে 10 কেন 20টা গোল দিতে পারে। কারণ মুসলিমদের মধ্যে কোনো সেকুলার বিলাসিতা নেই। প্রথম দফায় বিজেপিকে আটকাতে মুসলিমরা ব্যাপক হারে তৃণমূলকেই ভোট দিয়েছে। তার ফলে মুসলিমরা যেসব আসনে ভোটের ফলাফল বদলে দিতে পারে সেখানে তারা একজোট হয়েছে, উল্টো দিকে হিন্দু ভোটও একজোট হয়েছে, তাতেই ভয় তৃণমূলের। কিন্তু মুসলিমরা এই যে 93% বেশি টার্ন আউট হবে এটা তারাও ভাবতে পারেননি। আমি মুসলিম নেতাদের সঙ্গে কথা বলে বলছি, তারা এখন ভাবছেন যে এই যে ভোটদান হয়েছে তার ফলে তৃণমূলের ক্ষমতায় আসার যে চান্স সেটা আর নেই বললেই চলে। তার ফলে দ্বিতীয় দফায় আর তৃণমূলকে জেতাতে ভোট মুসলিমরা দেবে না একজোট হয়ে, এটা স্পষ্ট। বরং প্রতিটি জায়গায় আলাদা আলাদা সিদ্ধান্ত হবে, প্রতিটি পকেটে বিজেপিকে আটকাতে কাকে ভোট দেওয়া যায় এটাই হবে মুসলিমদের বড় অংশের লক্ষ্য। আর তাতেই তো সার্বিকভাবে যে ভোট চিত্র সেটা বদলে যেতে চলেছে। মনে রাখবেন, মুসলিম ভোট সাধারণত 100%-এর কাছাকাছিই পড়ে, 90%-এর উপরেই মুসলিম ভোট পড়ে, কিন্তু হিন্দুদের ভোট এতটা বেশি পড়ে না যেটা এবার পড়েছে। এই যে 93%-এর বেশি ভোট, তাতে মুসলিমরা বুঝে গেছে তৃণমূলের বিদায় হচ্ছেই, তাদের কোনো অঙ্কেই আর বাঁচানো যাবে না। আর সেইটা দেখার পর কলকাতার যেসব, মানে আমি কলকাতা শুধু বলবো না, তার আশপাশেও একেবারে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ে থাকা যেসব মন্ত্রীরা আছেন তাদের হাল হকিকতের খোঁজ নিলাম। খোঁজ নিয়ে যা দেখছি, অঙ্ক ভালো নয়, অঙ্ক খুব একটা ভালো কথা বলছে না। একেবারে প্রথমে যাই, তিনি রাজ্যের পূর্ণমন্ত্রী নন, প্রতিমন্ত্রী, কিন্তু রাজ্য বাজেট তিনি পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি একেবারে প্রতিমন্ত্রী হয়েও পূর্ণমন্ত্রীর মতো ক্ষমতা রাখেন। আমি আগের সমীক্ষায় দমদম উত্তর আসনে তাকে ওই বেনিফিট অফ ডাউটে, যেহেতু ওই আসনটায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছিল, তাই বেনিফিট অফ ডাউটে চন্দ্রিমা ভট্টাচার্যকে এগিয়ে রেখেছিলাম
এখন আর রাখা যাচ্ছে না। কেন? আমার কাছে যেটা বিবেচ্য ছিল যে এই আসনে বিজেপি অনেক দেরিতে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু শেষ বেলার যে প্রচার, প্রার্থীর প্রচার, মানে আমাদের সৌরভ সিকদার এবং স্বয়ং নরেন্দ্র মোদী, অমিত শাহরা যেভাবে রাজ্যে প্রচারের ঢেউ তুলে দিয়ে গেছেন, যেভাবে বিজেপির পক্ষে একটা সুনামির আভাস তারা দেখিয়ে দিয়ে গেছেন, তারপর দমদম উত্তরে তৃণমূলের চোখে জল। দেখুন, 2011 সালে এই কেন্দ্রে প্রথমবার জয়ী হয় তৃণমূল, কিন্তু 2016 সালে 6,500 ভোট বেশি পেয়ে এই আসনে তৃণমূলকে হারিয়ে দিয়েছিলেন বাম প্রার্থী। 2021-এ আবার তৃণমূল ফিরিয়ে আনে 28,000 ভোটের ব্যবধানে সেবার জয়ও পায়। তখন দ্বিতীয় স্থানে বিজেপি উঠে এসেছে, বামেরা হাওয়া। লোকসভা ভোটেও তৃণমূল জয়ী হয়, দ্বিতীয় স্থানে বিজেপি থাকে, তবে ব্যবধান দিন দিন কমেছে। এখন এখানে যে বিজেপির প্রার্থী সৌরভ সিকদার, তিনি দমদম লোকসভার প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতিও ছিলেন তপন সিকদারের ভাইপো। এখানে আবার সিপিএম দীপশিতা ধরকে প্রার্থী করেছে, মানে মুসলিম ভোটে এখানে সিপিএম ভাগ বসাবে। কংগ্রেসও এখানে তাদের প্রার্থী ধনঞ্জয় মৈত্র, তিনিও ভাগ বসাবেন। এরা যদি কিছু কিছু ভোট কাটেন তবে মহাকঠিন, তৃণমূলের জন্য মহাকঠিন দমদম উত্তর। প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও মমতার ঘনিষ্ঠ বৃত্তে জায়গা পাওয়া চন্দ্রিমা ভট্টাচার্যের ওই সবসময় লিপস্টিকে রঞ্জিত ঠোঁটে হাসি লেগে থাকবে না। 4 তারিখের পরে আদৌ হাসি থাকবে না শুধুই কান্না, সেটার অপেক্ষা। কারণ শেষ হিসেবে এই আসন থেকে এগিয়ে রয়েছেন সৌরভ সিকদার। মুসলিমদের এখন সর্বভারতীয় ক্ষেত্রে ভরসাকে কংগ্রেস, কিন্তু কংগ্রেস সারা ভারতের বেশিরভাগ রাজ্যে এমন তলানিতে পৌঁছেছে যে এখন গোটা দেশেই মুসলিম ভোটটা হয়ে গেছে পকেট ভিত্তিক, যেখানে যার শক্তি বেশি তাদেরকে সমর্থন দাও। এই রাজ্যেও তাই, এই রাজ্যে একবারে আসন ধরে ধরে। আর মনে রাখতে হবে, তৃণমূল কিন্তু কখনোই মুসলিমদের দল ছিল না। কংগ্রেসের পরে সিপিএমেরও মুসলিম ভোট ব্যাংক ছিল এবং মুসলিমরা সিপিএমকে নিজের দল মনে করত। পরে বিজেপিকে রুখতে যখন সিপিএম শূন্যের দিকে এগোচ্ছে, তখনই তৃণমূলকে সমর্থন দেয় মুসলিমরা। এবং তৃণমূলকে এই যে মুসলিমদের ভোট দেওয়া, এটা খানিকটা বাধ্যবাধকতা থেকে, একটা জুজুর ভয় দেখানো হয় সেই ভয়টা থেকে। কিন্তু এখন তারা বুঝেছেন তৃণমূল ঠকিয়েছে, এবার আর সরকারও বাঁচাতে পারবে না, ফলে তাদের পাশে থেকে লাভ নেই। আমি বারবার বলি এবং আজকে আগেও বলেছি যে সেফোলজি কখনো ধ্রুবক হয় না, সেটা বদলায়। আর 93% টার্ন আউটের পর সেটা বদলাচ্ছে। এই নৌসাদ ভাইজানকে নিয়ে 24 পরগনা এবং হুগলির কিছু কিছু অংশে যে পরিমাণ মাতামাতি দেখা যাচ্ছে না, যেটা আমি দেখছি, তাতে মনে হচ্ছে বেশ কিছু অঞ্চলে ভালো ভোট পাবে নৌসাদের দল। মানে দুটো 24 পরগনায় 4-5টা সিট যদি জিতে যায়, আশ্চর্য হবার কিছু থাকবে না। কিন্তু এই 4-5টা সিটের বাইরে বহু জায়গায় নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ হয় না। আইএসএফ নিজের নাক কাটবে না, আইএসএফ মুসলিম ভোট পেয়ে তৃণমূলের নাক কাটতে চলেছে, এটা স্পষ্ট হচ্ছে। দেখুন, দ্বিতীয় দফায় শাসক দলের যে মুসলিম ভোটের একটা বিরাট ব্যাংক ছিল, তাতে যে ফাটল ধরবে, সেই ফাটলের ইঙ্গিতটা কলকাতা বন্দরে বসেও পাচ্ছেন ববি হাকিম। অনেকেই মনে করে বন্দর আসন 50% সংখ্যালঘু ভোটের এই আসন কখনো হারাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এটা খুব তার আবেগের সঙ্গে যুক্ত। রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র, এই যে ফিরহাদ হাকিম, তার কাজকর্ম কি করেছেন না করেছেন এইসব হিসেব দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ বেলায় ববি হাকিমের পাশে দাঁড়ানোর জন্য বন্দরে গিয়ে বলতে হচ্ছে, আমার ভাই ববি।
বলতে হচ্ছে, কারণ ববি আবার তো মমতার ভবানীপুরে ৭৭-৮২টা দেখে দেন। গতবারও ববি হাকিম ৬৯% ভোট পেয়ে এই আসনে জিতেছিলেন, কিন্তু গত লোকসভা নির্বাচনের যদি ফল দেখি তাহলে দেখবো এই আসনে ৩% ভোট বাড়িয়েছিল বিজেপি, ২৪ থেকে ২৭%। আর তৃণমূলের ভোট ৬৯ থেকে কমে হয় ৫৫%। এতেও কিন্তু ববি হাকিমের চিন্তার কিছু ছিল না। চিন্তাটা তৈরি করে দিল এসআইআর। এই আসন থেকে এসআইআর এর ফলে নাম বাদ গিয়েছে ৭১,৮৩৭ ভোট। এই যে নামটা বাদ গেছে, আর ববি গতবার কত ভোটে জিতেছিলেন? ৬৮,৫৪৪ ভোটে। যদি আমরা লোকসভায় এই বিধানসভায় কতটা ভোটে তৃণমূল এগিয়েছিল হিসাব করি, তাহলে সেই ব্যবধানটা আরো কম। আমি বলছি না যে ভোটগুলো বাদ গেছে, মানে যে নামগুলো কাটা গেছে, মৃত, স্থানান্তরিত, বাংলাদেশি, তারা সকলেই তৃণমূলকে ভোট দিতেন, আমি বলছি না। কিন্তু তৃণমূল যে ছাপ্পা দিত এটা তো সত্য। বন্দরের মতো এলাকায় ছাপ্পা ছাড়া এত বড় ব্যবধানে তো জেতা যায় না। সেখানে এবার ছাপ্পাটা দেওয়া যাবে না, কারণ এত নাম নেই। ভয়ের পরিবেশ তৈরি করে ভোট চুরি করা যাবে না, সেই পরিবেশ হতে দেবে না নির্বাচন কমিশন। তাই নিশ্চিন্তে থাকতে পারছেন না ববি হাকিম। তার এত পুরনো আসন, সেখানে নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। আমি এবার যাই বিধাননগর। সুজিত বসু, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক কাছের ভাই। এই বিধানসভা কেন্দ্র নির্বাচন চিরকাল হয়েছে ভূত বনাম জীবিত মানুষের নির্বাচন। এবারের নির্বাচনে ভূত কি ঢুকতে পারবে আদৌ, এটাই ঠিক করে দেবে তৃণমূলের ভাগ্য। কিন্তু সম্ভব নয়। যেভাবে প্রথম দফার ভোট হয়েছে এবং এখানে হতে চলেছে, তাতে রাজনৈতিক কর্মীরা সেখানকার তারা বলছেন এবার ভূত ঢোকা সম্ভব নয়। এই যে ভূতের ট্র্যাডিশন, এই ভূতের ট্র্যাডিশন এই বিধাননগর আসন যবে থেকে রয়েছে তবে থেকেই। কারণ এখানে যারা বাস করেন তাদের মধ্যে অনেকেই একা বৃদ্ধ বৃদ্ধা থাকে, তারা সাহস করে ভোট দিতে যেতে পারেন। এবং সল্টলেকে ভোটে লাগাম ছাড়া গোলমাল অনেক উদাহরণ আছে, সেটা বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক বা পুরো ভোট হোক। একদা এই আসনে বামফ্রন্টের আমলে সিপিএম এর সুভাষ চক্রবর্তীর প্রচুর দাপুট ছিল, কিন্তু 2011 সাল থেকে সেটা তৃণমূলের দিকে ঘুরে যায় এবং সেটা ওই সুভাষ চক্রবর্তীরই শিষ্য সুজিত বসুর কল্যাণে। তিনি টানা 3 বার বিধায়ক হয়েছেন এই আসন থেকে, কিন্তু গত বিধানসভা নির্বাচনে এই আসন বিজেপির দিকেই ছিল। বিজেপি পেতে পারত যদি সব্যসাচী দত্তকে, তৃণমূল থেকে আসা এবং চলে যাওয়া সব্যসাচী দত্তকে প্রার্থী না করত। আপনাদের বলি 2014 সাল থেকে তারপরে 2019 এবং 2021 সব লোকসভা নির্বাচনে এই আসন থেকে এগিয়ে থেকেছে বিজেপি। লোকসভা নির্বাচনে বিধানসভার এলাকার নিরিখে এগিয়ে থেকেছে বিজেপি। 2021-এর বিধানসভা ভোটেও সব্যসাচী দত্ত, তার কাছে সুজিত বসু সহজে জিততে পারেননি। সুজিত বসু জিতেছিলেন 7,997 ভোটে, কারণ বিজেপি হিসেবে ভোটটা হয়েছিল। আর 2024 সালের যে লোকসভা নির্বাচন হলো তার নিরিখে শুধু বিধাননগরে তৃণমূল পিছিয়ে আছে 11,000 ভোটে। বিজেপি 11,000 ভোটে এগিয়ে থেকে এখানে প্রার্থী করেছে একজন চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়কে। তিনি ভোটের প্রচার করছেন, উন্নয়নের কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশন মুখে না বলেও বলে দিচ্ছে এবার বিধাননগরে ভূতের উপদ্রব থাকবে না। তাই সুজিত বসুর ঘুম নেই। আর এক বসু, ব্রাত্য বসু, তিনি সিনেমা করেন, নাটক করেন, তার ফাঁকে ফোকরে মন্ত্রিত্বও করেন। এখানে না দমদম আসনে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে। সেখানে ব্রাত্য বসু বলছেন কর্মীরা এখানে ছত্রভঙ্গ হয়ে আছেন, কর্মীরা বিচ্ছিন্ন হয়ে আছেন, দল অনেকগুলো গোষ্ঠীতে পরিণত হয়েছে, আমি আমার ভোটে গোষ্ঠীবাজি মানব না। ভোটের শেষে প্রতিটি বুথে কি রেজাল্ট হয়েছে দেখে
দলনেত্রীকে চিঠি লিখবো। তিনি আবার ভাইপো বাবুকে পাত্তা দেন না, কারণ ভাইপো বাবু তাকে পাত্তা দেন না। এই নাটক সিনেমা এইসব জগতের সঙ্গে ভাইপো বাবুর দূরত্ব অনেক বেশি। লোকে বলে কয়লা বালি এসবের সঙ্গে যতটা দূরত্ব কম, ঠিক ততটাই দূরত্ব বেশি এইসব নাটক সিনেমা সাহিত্য এসব থেকে। এবার 2027 সালের পুরো ভোটে কাকে প্রার্থী করা হবে কাকে করা হবে না, তার জন্য এখন থেকে দলের কর্মী নেতাদেরই হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন ব্রাত্য বসু। মানে এটা দমদমের একটা কর্মী সভায় তিনি বলেছেন, সেটাই ভাইরাল হয়ে গেছে। আরও একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, অনেক দিনের ভাইরাল ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে প্রকাশ্য সভায় তিনি বলছেন চাকরি শুধু যারা তৃণমূল করে তারাই পাবে। কি করে পাবে, কেন পাবে বলবো না। ঠিক এই কথাটা প্রকাশ্যে বলেছিলেন ব্রাত্য বসু, চাকরি শুধু তৃণমূলের লোকেরাই পাবে। স্কুল সার্ভিস কমিশন 26,000 চাকরি চলে যাওয়া তার আমলে হয়েছিল কি না হয়েছিল তিনি কিন্তু সামাল দিতে পারেননি। প্রাথমিকের 32,000 চাকরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ভাবাচ্ছে। ব্রাত্য বসুর 2011 সালে তিনি রাজনীতিতে এসেই জয় পান, মন্ত্রী হন, তাকে নানা রকম মন্ত্রিত্ব থেকে ঘোরানো হয়েছে। প্রথমে শিক্ষা, পর্যটন, শিক্ষা ইত্যাদি করা হয়েছে। 2016তেই ব্রাত্য বসুর ব্যবধান কমে যায়, 9,316 ভোটে তিনি দ্বিতীয়বার জিতেছিলেন। আর 2021 সালে তিনি অনেক বেশি ভোটে জিতছেন, কারণ ততদিনে এখানে যে শক্তিশালী সিপিএম সে চলে গেছে, সেই ভোটটা পান। ব্রাত্য 26,731 ভোটে তৃতীয়বার জিতেছিলেন। কিন্তু এই এসএসসির চাকরি বিক্রি থেকে তৃণমূলের ছেলেরা এই চাকরি পাবে, ওই যে বক্তব্য, এসব কিছু মিলিয়ে তিনি খুব চাপে। বামেরাও এখানে ময়ূক বিশ্বাসকে প্রার্থী করেছে। শোনা যাচ্ছে শহরাঞ্চলে যে বামেদের ভোট তৃণমূলের দিকে চলে গিয়েছিল এবং যারা বিজেপিকে ভোট দেবে না অথচ এবার তৃণমূলের থেকে পরিত্রাণ চায়, তারা ময়ূক বিশ্বাসকে ভোট দিতে পারে। তাই ব্রাত্য বসুর কাছেও বিজেপির প্রার্থী অরিজিৎ বক্সি তিনি বড় চ্যালেঞ্জ, কারণ অঙ্ক ব্রাত্য বসুকে জিততে দিচ্ছে না, ভোটের হাওয়া জিততে দিচ্ছে না। একই অবস্থা শ্যামপুকুর কেন্দ্র, শশী পাজা। কদিন আগে মনে আছে তো, যেদিনকে নরেন্দ্র মোদী ব্রিগেডে এলেন, তার কাঁধে চোট লাগলো, প্রথমে ব্যান্ডেজ নেই, তারপর প্রেস কনফারেন্স করলেন, যারা মারপিট করতে গেছিল তারাই। আবার তৃণমূল প্রেস কনফারেন্স করে বললো, সেখানে শশী পাজা ছিলেন, যে বিজেপি এসে নাকি তাদের পিটিয়ে চলে গেছে। যদি সেটা সত্যি হয় তাহলে বুঝতে হবে সেই শ্যামপুকুর আর নেই, যেখান থেকে পরপর তিনি 3 বার জিতবেন এবং রাজ্যের মন্ত্রী হবেন। এই আসনটাও কিন্তু 2006 সাল পর্যন্ত একচেটিয়া বামেদের হাতে ছিল শ্যামপুকুর। আর 2024 সালের ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তাপস রায় শ্যামপুকুর থেকে 1600 ভোটে এগিয়েছিলেন। আর এই শ্যামপুকুরের ভোটে না, এই অনুপস্থিত, মৃত, স্থানান্তরিত এমন ভোটার যে বাদ গেছে, ডুপ্লিকেট 42,000-এর বেশি। তারপরেও আবার দ্বিতীয় দফায় যখন বাদ গেল, তখনও 3,600-র মতো ভোটার বাদ গিয়েছে শ্যামপুকুর বিধানসভা আসন থেকে। ফলে শশী পাজার সামনে না পাজা পাজা কান্নার কারণ। এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন পূর্ণিমা চক্রবর্তী, তিনি তো আছেন, আর এক চক্রবর্তীও এই শশী পাজার ওপর চাপ রাখছেন, তিনি মিঠুন চক্রবর্তী। তিনি তো এখানকারই বাসিন্দা এবং তিনি মিঠুন, এখানে দেখা যাচ্ছে যে সব যত ওই শ্যামপুকুরে যত বিজেপির পোস্টার হোর্ডিং হয়েছে, সর্বত্র বাঙালি তারকা, বলিউড কাঁপানো একবারে মহাগুরুর ছবি দেওয়া রয়েছে। সুপারস্টার মিঠুন চক্রবর্তী তিনি আহারিটোলায় সম্ভবত একটা সভাও করে গেছেন, আর এখানে তো রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেই রোড শোয়ে বিপুল সাড়া পড়েছিল। এবারে এই যে এতগুলো মন্ত্রীর কথা আমি বললাম, তাদের মধ্যে যাদের কথা বললাম তাদের বাইরেও অনেকেই আছেন যারা হারার পরিস্থিতিতে, কিন্তু আর একজনের নাম না বললেই নয়। তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ভাই বালু। হাবড়ায় তিনি দাঁড়াতে চাননি, জোর করে তাকে দাঁড় করানো হয়েছে।
রেশন দুর্নীতি, তার বিরুদ্ধে কি অভিযোগ? তিনি রেশনের চাল বাংলাদেশেও পাচার করেছেন বলে অভিযোগ, জেল খেটে এসেছেন। সে বালু হাবড়ায় দাঁড়াতে চাননি, কিন্তু শেষ পর্যন্ত তাকে দাঁড়াতে হয়েছে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, বরাবর বালু চোর হলেও, অভিযুক্ত হলেও, জেলে গেলেও বালুর প্রতি তার যে মায়া, মমতা, দয়া, স্নেহ কোনোদিনও সরেনি। জেলে চলে যাওয়ার পরেও তাকে মন্ত্রী রেখে দেওয়া হয়েছিল। প্রথমে খাদ্য দপ্তর, প্রচুর কেলেঙ্কারি, তারপরে বন দপ্তর, দীর্ঘদিন মন্ত্রিত্ব করেছেন। দীর্ঘদিন উত্তর 24 পরগনা জেলার পর্যবেক্ষক ছিলেন তিনি। আমরা যে সন্দেশখালী কাণ্ড বলি, শেখ শাহজাহান, সেও তো বালুরই লোক। 2023 সালে রেশন দুর্নীতিতে ইডির মামলায় তার নাম যখন উঠল, তখন তিনি বনমন্ত্রী, কিন্তু খাদ্যমন্ত্রী থাকার সময় যা করেছেন সেই পাপের বোঝা তাকে এখন বইতে হচ্ছে এবারের ভোটে প্রচার করতে গিয়ে। মানে ভারতের রেশনের সামগ্রী চুরি করেছেন, পাচার হয়েছে বাংলাদেশে। হাবড়ার মানুষ ক্ষমা করার জন্য তৈরি নয়, এবং হাবড়ায় অনুপ্রবেশের সমস্যাও আছে। সেই সব সমস্যায় বালুর কি ভূমিকা ছিল তা নিয়েও প্রশ্ন উঠছে, এবং ওখানকার যে অঙ্ক, তাতে বালু হারছেন এটা তৃণমূল নেতারাই বলছেন। সবশেষে মাথার কথা বলি, ভবানীপুর মুসলিমরা বুঝে গেছেন তৃণমূল গেছে, তৃণমূলকে বাঁচানো যাবে না, তাই চরুঠা মেয়ের পর তাদের মাননীয়া প্রাক্তনা হয়ে যাবেন। ফলে ভবানীপুর ভাবছে মমতাকে জিতিয়ে হবেটা কি? মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তো কিছু মেলেনি। ভবানীপুরের 77 নম্বর ওয়ার্ডের, 82 নম্বর ওয়ার্ডের, 63 নম্বর ওয়ার্ডের মুসলিমদের তো কোনো উন্নতি হয়নি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলনেত্রী হন, তাহলে আর কি পাওয়া যাবে তার থেকে? তাই ভবানীপুরের মুসলিম মহল্লাতেও তৃণমূল সুখের ছবি দেখছে না। সর্বত্র শুভেন্দুর ছায়া। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে তার মিটিংয়ে, মিছিলে লোক টানছেন, তা বড় ছায়া তৈরি করেছে তৃণমূলের যে শিবির তাতে। আর এই ছায়া দেখেই তো ভয় পাচ্ছেন অগ্নিকন্যা থেকে ঘুগ্নিকন্যা হয়ে যাওয়া আমাদের সততার প্রতীক। তাই মাথা থেকে লেজা অনেক মন্ত্রী ভয়ে ভয়ে ভোট লড়বেন। চরুঠা মেয়ে কি হবে কেউ জানে না। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।